পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই একই সাথে প্রবল ভয়, চরম বিস্ময় আর অসীম শক্তির একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একজনের গল্প জানব যার জীবন কেবল ক্ষমতার অন্ধ মোহ ছিল না, বরং এটা ছিল চরম বিশ্বাসঘাতকতা, নির্মম প্রতিশোধ আর এক অদম্য ইচ্ছাশক্তির এক মহাকাব্যিক গল্প। হ্যাঁ, আমরা কথা বলছি ইতিহাসের সবচেয়ে দাপুটে সম্রাটদের একজন, চেঙ্গিস খানকে নিয়ে। একটু চিন্তা করলেই অবাক হতে হয়, তাই না? একজন ক্ষুধার্ত, নিঃস্ব এতিম শিশু, যার পরের দিন বেঁচে থাকারই কোনো নিশ্চয়তা ছিল না, সেই শিশুই কিনা একদিন হয়ে উঠল মানব ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই রূপান্তর কিন্তু কোনো জাদুর গল্প নয়। একেবারে শূন্য থেকে শুরু করে একজন মানুষ যে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে, এই ইতিহাস তারই সবচেয়ে বড় প্রমাণ। আমাদের প্রথম পর্ব, দি অরফ্যান নেম তেমুজিন। এই অজেয় সম্রাটের জীবনের শুরুটা কিন্তু হয়েছিল একেবারে সাধারণ একটা ছেলে হিসাবে, যার নাম ছিল তেমুজিন। তার জীবনের মোড় ঘোরানোর সময়গুলোর দিকে তাকালে সত্যিই শিহরিত হতে হয়। বয়স যখন মাত্র 9 বছর, তখন এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার শিকার হয় তার পরিবার। তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এই একটা ঘটনায় তার জীবনের গতিপথ চিরতরে বদলে দেয়। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে 1206 সালের সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন তিনি চেঙ্গিস খান হিসেবে মুকুট পরেন, আর সবশেষে 1227 সালে তার মৃত্যু। এই সময়রেখার প্রতিটা বিন্দুতেই লুকিয়ে আছে টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াই। বাবার মৃত্যুর পর ছোট্ট তেমুজিনের জীবনে নেমে আসে চরম অন্ধকার। তাদের নিজেদের গোত্র থেকেই তাদেরকে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়া হয়। সেই নির্বাসিত জীবনের ভয়াবহতা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। বেঁচে থাকার জন্য প্রতিদিন তাদের শিকার করতে হতো। মঙ্গোলিয়ার হাড় কাঁপানো তীব্র শীতের সাথে আক্ষরিক অর্থেই যুদ্ধ করতে হতো। আর এর পাশাপাশি প্রতিনিয়ত শত্রুর আক্রমণের ভয় তো ছিলই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই অবর্ণনীয় কষ্ট আর প্রতিদিনের টিকে থাকার মরিয়া লড়াই মূলত তেমুজিনের ভেতরে সেই লৌহ কঠিন ইচ্ছাশক্তি বা আয়রন উইল তৈরি করেছিল। এরপরই আসে আমাদের দ্বিতীয় পর্ব, ইউনাইটিং দ্য মঙ্গোল ট্রাইবস। এই টিকে থাকার লড়াই তাকে বৃহত্তর এক লক্ষ্যের দিকে নিয়ে যায়। তেমুজিন খুব জলদি একটা বাস্তব সত্য বুঝতে পেরেছিলেন। এই নিষ্ঠুর পরিবেশে একা একা লড়াই করে টিকে থাকা বা জয় পাওয়া একেবারেই অসম্ভব। তাই তিনি এক চমৎকার ত্রিমাত্রিক কৌশল হাতে নেন। প্রথমত, কৌশলগত বন্ধুত্ব; দ্বিতীয়ত, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গোত্রের সাথে জোট তৈরি করা; আর তৃতীয়ত, যেখানে কূটনীতি কোনো কাজেই আসত না, সেখানে কঠোর ও নির্মম যুদ্ধ। শুধুমাত্র গায়ের জোরে নয়, বরং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে তিনি মঙ্গোলিয়ার বিচ্ছিন্ন যাযাবর গোত্রগুলোকে এক সুতোয় গাঁথতে শুরু করেন। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। চেঙ্গিস খান কিন্তু তার জন্মগত নাম ছিল না, এটি মূলত একটা উপাধি। 1206 সালে যখন তিনি সফলভাবে সমস্ত মঙ্গল গোত্রকে এক ছাতার নিচে আনতে সক্ষম হন, তখন তাকে এই ঐতিহাসিক উপাধিতে ভূষিত করা হয়। এর অর্থ হল সর্বশক্তিমান শাসক। আর ঠিক এই জায়গা থেকেই মঙ্গোলিয়ার ইতিহাসে এক নতুন বিশ্বজয়ের সূচনা হয়। আমাদের তৃতীয় পর্ব, দ্য কনকোয়েস্ট অফ ইউরেশিয়া। এই নতুন শক্তির হাত ধরেই শুরু হয় ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর এক অধ্যায়। চেঙ্গিস খানের এই বিশাল বিজয়ের পেছনের ম্যাজিকটা কী ছিল? তার সেনাবাহিনী, যাকে অনায়াসে একটা নিখুঁত ওয়ার মেশিন বলা যেতে পারে, তাদের মূল শক্তির জায়গাগুলো ছিল একেবারেই অভাবনীয়। তাদের ছিল বিদ্যুতের মতো দ্রুতগতির অশ্বারোহী বাহিনী। তারা ঘোড়ার পিঠে প্রবল বেগে ছুটে চলার সময় অবিশ্বাস্য নিখুঁতভাবে তীর ছুটতে পারত। তাদের এই স্পিড আর রণকৌশলের সামনে সেকালের কোনো সেনাবাহিনীই টিকতে পারেনি। উত্তর চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, পারস্য এবং রাশিয়ার বিশাল অংশ খুব দ্রুতই তাদের পদানত হয়। তবে তার সামরিক নীতির একটা অত্যন্ত নির্মম দিকও ছিল। তিনি তার শত্রুদের সামনে খুব সিম্পল কিন্তু ভয়ঙ্কর একটা সমীকরণ দাঁড় করিয়েছিলেন। যদি কোনো শহর বিনা যুদ্ধে আত্মসমর্পণ করত, তবে তাদের কোনো ক্ষতি করা হতো না। কিন্তু যদি তারা সামান্যতম প্রতিরোধ গড়ার চেষ্টা করত, পরিণতি হতো সম্পূর্ণ ধ্বংস। এর সবচেয়ে বড় উদাহরণ হল খোয়ারিজমীয় সাম্রাজ্য। তারা প্রতিরোধ করার দুঃসাহস দেখিয়েছিল বলে পুরো সাম্রাজ্যটিকে আক্ষরিক অর্থে পৃথিবীর মানচিত্র থেকে প্রায় মুছে দেয়া হয়েছিল। এবার আসি চতুর্থ পর্বে, স্ট্র্যাটেজি, ল অ্যান্ড ট্রেড। রক্তপাত আর যুদ্ধের ভয়াবহতা থেকে একটু বেরিয়ে এই বিশাল সাম্রাজ্যের পেছনের অসাধারণ প্রশাসনিক মস্তিষ্কটাকে এবার জানার চেষ্টা করা যাক। চেঙ্গিস খানের চরিত্রে এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। একদিকে ছিল তার নির্মম যুদ্ধনীতি, অন্যদিকে ঠিক তেমনই ছিল অত্যন্ত প্রগতিশীল এক শাসন ব্যবস্থা। তিনি তার সেনাবাহিনীকে কঠোর শৃঙ্খলায় রাখতে 10 জনের ছোট ছোট দলে ভাগ করেছিলেন, চালু করেছিলেন ইয়াসা নামের এক কঠোর আইনি ব্যবস্থা। কিন্তু অবাক করা বিষয় হল, তিনি তার সাম্রাজ্যে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
তার শাসনামলে বিশ্ব বাণিজ্যের বিখ্যাত সিল্ক রোড সবচেয়ে নিরাপদ হয়ে উঠেছিল, যা তৎকালীন বিশ্ব অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রাখে। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, দ্য ইন্ডিওরিং মঙ্গল লিগেসি। এবার আমরা চেঙ্গিস খানের মৃত্যু এবং তার রেখে যাওয়া সুদূরপ্রসারী উত্তরাধিকার নিয়ে কথা বলবো। 1227 সালে এই পরাক্রমশালী সম্রাটের মৃত্যু হয়। তার মৃত্যুর সঠিক কারণ আজও ইতিহাসের অন্যতম বড় একটা রহস্য, কিন্তু তার সাম্রাজ্যের বিশালত্বের দিকে তাকালে যে কেউ চমকে উঠবে। প্রায় 2.4 কোটি বর্গ কিলোমিটার, কল্পনা করলেই বোঝা যায় কত বিশাল একটা জায়গা। তার মৃত্যুর পরও তার বংশধররা এই সাম্রাজ্যের বিস্তার অব্যাহত রাখে এবং এটি মানব ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্যে পরিণত হয়। এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় যে চেঙ্গিস খানের তৈরি করা ভিত কতটা শক্তিশালী ছিল। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষে চলে এসেছি। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন দিয়ে যেতে চাই, চেঙ্গিস খান নিঃসন্দেহে ছিলেন একজন নির্মম বিজেতা, কিন্তু তার এই অদম্য ইচ্ছাশক্তি কি কেবল পুরনো বিশ্বকে ধ্বংসই করেছিল, নাকি সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই তিনি একটা নতুন সংযুক্ত বিশ্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্য এবং ধারণার এক অভূতপূর্ব আদান প্রদান ঘটেছিল? একজন মাত্র এতিম বালকের দৃঢ় সংকল্প যে পুরো মানব সভ্যতার গতিপথ চিরতরে বদলে দিতে পারে, এই ইতিহাস তারই সবচেয়ে বড় প্রমাণ। এই প্রশ্নটি আমাদের ভবিষ্যতের ভাবনার খোরাক হয়ে থাকুক।